আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব স্থির বিদ্যুৎ অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটার নাম হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কুলম্ব লস, কুলম্বস ল, কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটা যদি কেউ ভালো করে জানে, তার স্থির বিদ্যুৎ অধ্যায়ের আর কোনো সৃজনশীলে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। এই কুলম্বের সূত্র শেখার জন্য তোমাকে সরাসরি সূত্র শেখাবো বিষয়টা এরকম না। তোমাকে না আমি একদম রুট থেকে যতটা গভীর থেকে পড়া আলোচনায় নিয়ে আসা সম্ভব হয় আমি চেষ্টা করব। কুলম্বের সূত্র এই আলোচনা তুমি যদি ভালো করে জানতে চাও, তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাটম। ক্লাসটা শিখতে হবে কোথা থেকে? অ্যাটম থেকে। দেখো, আমরা সকলেই জানি যে এটা যদি একটা পরমাণু হয়, তাহলে এই পরমাণুটার কেন্দ্রে থাকে তার কি? নিউক্লিয়াস। পরমাণুটার কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন, থাকে কি? নিউট্রন। আর এই পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথটাতে থাকে কি? ইলেকট্রন। খুবই সিম্পল কথা। একটা পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন এবং নিউট্রন। আর বাইরে ঘূর্ণায়মান অবস্থায় কে থাকে? ইলেকট্রন। ঘটনা শেষ। আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে কিন্তু আমরা এই নামেও চিনি, মূল কণিকা বা মৌলিক কণিকা বা কণা। চেনো না? এই নামে তোমরা কম বেশি সবাই চেনো। আমাদের কিন্তু প্রধান এখানে টার্গেট থাকবে, আমরা কাজ করব এই ইলেকট্রনকে নিয়ে এবং কাকে নিয়ে? প্রোটনকে নিয়ে। আমরা যদিও স্থির বিদ্যুৎ পড়ছি, কিন্তু বললাম ওই যে পড়াটাকে একটু গভীর থেকে নিয়ে আসবো, কেননা ডিটেইলটা না জানলে তোমার সৃজনশীল প্রশ্নোত্তর করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে ইলেকট্রন, এখানে প্রোটন আছে, এই ইলেকট্রন এবং প্রোটনের নির্দিষ্ট কিছু ভর আছে কিনা? অবশ্যই একটা ভর আছে। যেমন আমি তোমাকে যদি বলি যে প্রোটনের ভর কত, তুমি বলবা প্রোটনের ভর, ম্যাস অফ প্রোটন 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। একইভাবে আমি যদি বলি ইলেকট্রনের ভর কত, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তুমি যদি একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পাবা ইলেকট্রন এর তুলনায় প্রোটন 1833 গুণ ভারী। ইলেকট্রনের তুলনায় প্রোটন কত গুণ ভারী? 1833 গুণ ভারী। তাহলে আমি বলতে পারি না যে ম্যাস অফ প্রোটন, ইলেকট্রনের তুলনায় প্রোটন 1833 গুণ ভারী। ইভেন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এরকম শব্দ উচ্চারণ করি যে ইলেকট্রনের ভর এতটাই নগণ্য যে এর ভরকে প্রায় শূন্য ধরা হয়। এবং আমরা কিন্তু পরমাণুর ভর হিসাব করার সময় ইলেকট্রনের ভরকে শূন্য ধরে হিসাব করি, বরাবর হিসাব। কিন্তু যেটাই হোক না কেন, বাস্তবতা হচ্ছে এর তো কিছু একটা ভর আছে, আছে না? নাই, আছে। আমরা সবাই কিন্তু এই জিনিসটা জানি যে এই মহাবিশ্বে, আমাদের এই মহাবিশ্বে যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে নিজের দিকে কি করে? একটা আকর্ষণ করে। তাহলে যদি আকর্ষণ করে থাকে, তাহলে সেই আকর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এবং আমরা সবাই জানি যে এই এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই, এটা একটা সূত্র আছে, এটাকে মহাকর্ষীয় সূত্র বলে। খুব মনোযোগ দিয়ে বুঝবা, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন আমি, আমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরাটাকে আকর্ষণ করছি, ক্যামেরাটা আবার আমাকে আকর্ষণ করছে। আমি এই বোর্ডটাকে আকর্ষণ করছি, বোর্ডটা আবার আমাকে আকর্ষণ করছে। আমাদের সবার মধ্যে কিন্তু একটা কি আছে? আকর্ষণ বল কাজ করছে। তো মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একজন আরেকজনকে যে বলে আকর্ষণ করে, সেই বলটার নাম কি? সেই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। সেই বলটার নাম হচ্ছে কি?
কর্ষ বল, কোনো সমস্যা নাই। তাহলে যদি তাই হয়, ভালো করে খেয়াল করো, তাহলে আমি এইখানটাতে একটা প্রোটন রাখলাম, প্রোটন। একইভাবে এইখানটাতে একটা কি রাখলাম, প্রোটন রাখলাম। এদের মধ্যবর্তী একটা দূরত্ব রয়েছে, আমি একটা নির্দিষ্ট দূরত্বে এদেরকে রেখেছি, এখান থেকে এখানে একটা দূরত্ব রয়েছে। এখন তোমরা আমাকে বলো তো, এই প্রোটন, এই প্রোটন, তাহলে এই প্রোটনের একটা ভর আছে, এই প্রোটনের একটা কি আছে, ভর আছে। তুমি বলো তো, এই দুইটা প্রোটন পরস্পর পরস্পরকে নিজের দিকে এই মহাকর্ষ বলে আকর্ষণ করবে কি করবে না? তাহলে প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে যদি নিজের দিকে আকর্ষণ করে, তাহলে প্রোটন এবং প্রোটন এরা কি একটা বস্তুকণা না মহাবিশ্বের? যদি বস্তুকণা হয়, তাহলে এরা কি একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করবে না? 100% করবে। তাহলে আমি এখন বলতে পারি এই প্রোটন এবং এই প্রোটন পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করছে। যেই বলে আকর্ষণ করছে সেই বলটার নাম কি? মহাকর্ষ বল। নেক্সট বিষয় যেটা হচ্ছে, মনে করো এইখানে আমি একটা ইলেকট্রন রেখেছি, এইখানে আমি একটা ইলেকট্রন রেখেছি। এবার বলো এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে কিনা? অবশ্যই আকর্ষণ করবে। তা এইটার নামও হবে কি? মহাকর্ষ বল। আবার মনে করো আমি এইখানটাতে একটা প্রোটন রেখেছি, এইখানটাতে একটা ইলেকট্রন রেখেছি, এরা আবার নিজেদেরকে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে কিনা? করবে। তাহলে এরা সবাই কি? মহাকর্ষ বল। তার মানে আমি এতক্ষণ ধরে যা বকছি, এরা সবাই পরস্পর পরস্পরকে নিজের দিকে কি করতেছে? আকর্ষণ করতেছে। পরস্পর পরস্পরকে নিজের দিকে কি করতেছে? আকর্ষণ করতেছে। সিম্পলি আমি এখানে কোনো কিছু ভুল লেখে থাকলে বলতে পারো, আমি ভুল লিখিনি, কারণ আমি যে লজিক জানি সেই লজিক অনুযায়ী এটা ঠিক, যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করে। এরা নিজের দিকে যে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ করে, সেই বলটার নাম কি? মহাকর্ষ বল। কাহিনী শেষ। সেই বলটার নাম কি? মহাকর্ষ। এখন বিজ্ঞানীরা তো এটা জানে, এভাবে কাজ করছে, কিন্তু যে দেখছে না, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা ভিন্ন, চরমভাবে ভিন্ন। কেমন চরমভাবে ভিন্ন? তারা দেখতেছে যে যখন একটা প্রোটন এবং একটা ইলেকট্রনকে রাখা হয়েছে, তখন ঠিক আছে, তখন একজন আরেকজনকে অবশ্যই কি করতেছে? আকর্ষণ করতেছে, কোনো সমস্যা নেই। একটা প্রোটন একটা ইলেকট্রনকে পাশাপাশি রেখেছে, আকর্ষণ করছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল যখন তারা একটা প্রোটনের পাশাপাশি আর একটা প্রোটনকে রেখেছে, দেখতেছে না, এখন আকর্ষণ নাই, এখন আছে হচ্ছে বিকর্ষণ। কেমন কথা হয়ে গেল? ওনারা মানে যেটা ব্রেনে কাজ করতেছে, যে দুইটা প্রোটনের মধ্যে তো দুজনের ভর আছে, এবং আমরা জানি যে দুইটা বস্তুর ভর গুণফল হয়ে সমানুপাতিক রিলেশন, দূরত্বের ব্যস্তানুপাতিক রিলেশন, মহাকর্ষ বল, আকর্ষণ বল কাজ করার কথা। এখানে দেখতেছে না, এরা ক্লোজ আপ, কাছে আসার গল্প বাদ দিয়ে পেপসুডেন্ট দূরে যাওয়ার গল্পে কাজ করতেছে। কাছে আসছে না, দূরে চলে যাচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে এইখানটাতে একটা ইলেকট্রন রেখেছে, এখানটাতে একটা ইলেকট্রন রেখেছে, তাহলে কয়টা ইলেকট্রন? দুইটা। আরে এই দুইটা ইলেকট্রনও দেখা যাচ্ছে পরস্পর পরস্পরকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। কি করতেছে? বিকর্ষণ করতেছে। আরে তাহলে তো হওয়ার কথা কেমন ছিল? হওয়ার কথা ছিল সবার সাথে আকর্ষণ, এখন হইতেছে সবার সাথে বিকর্ষণ। এলে একটা জায়গায় আকর্ষণ হচ্ছে, বাকি সব জায়গায় কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। তার মানে যেটা দাঁড়ালো, এইদের মাঝে অবশ্যই অন্য কোনো একটা বল কাজ করছে, অন্য কোনো একটা বল কাজ করছে। প্রশ্ন হচ্ছে কোন বলটা কাজ করছে? তখন তারা হিসাব করে দেখলেন যে এদের মধ্যে মহাকর্ষ বল আছে, আছে, ভুল না, কিন্তু ওই মহাকর্ষ বলের চেয়ে আরো শক্তিশালী একটা বল কাজ করছে। সেই বলটা তখন তারা নাম দিলেন ইলেকট্রিক ফোর্স। কি নাম দিলেন? ইলেকট্রিক ফোর্স। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে আমরা যখন দেখব, তখন একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করবে, আকর্ষণ করবে না। একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে
বিকর্ষণ করবে, আকর্ষণ করবে না। আবার একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এইখানটাতে এদের মধ্যে যেই বলটা কাজ করে সেই বলটা মহাকর্ষ বলের চেয়ে অধিক শক্তিশালী। কতখানি শক্তিশালী সেটা আমি পরে করে দেখাচ্ছি। আগে তুমি দেখো যে এই পড়াটুক বুঝতে পারতেছো কিনা, পড়া একদম ক্লিয়ার কিনা। এই যে কণাগুলো, প্রোটন ইলেকট্রন গুলো, এদের মধ্যে মহাকর্ষ বল আছে, কিন্তু সেই মহাকর্ষ বলটা অনেক দুর্বল। তার চেয়ে শক্তিশালী আর একটা বল কাজ করে, তার নাম হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তার চেয়ে মহাকর্ষ বল অনেক দুর্বল, অনেক দুর্বল। এই জন্য বাস্তব জীবনে আমরা প্রোটন প্রোটনের মধ্যে আকর্ষণ দেখতে পাই না, বরং প্রোটন প্রোটনের মধ্যে আমরা বিকর্ষণ দেখতে পাই। ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে আমরা আকর্ষণ দেখতে পাই না, বিকর্ষণ দেখতে পাই। আমার এতটুকু পড়ানো একদম ক্লিয়ার বুঝেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। এতটুকু ধরে ফেলেছো? এখন খেয়াল করে দেখো তো, প্রোটন প্রোটনের মধ্যে এমন কোন একটা ধর্ম রয়েছে যে ধর্মের কারণে প্রোটন প্রোটনকে কি করলো? বিকর্ষণ। ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে এমন কোন একটা ধর্ম রয়েছে যেই ধর্মের জন্য ইলেকট্রন ইলেকট্রনকে কি করলো? বিকর্ষণ। আবার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে এমন কোন ধর্ম রয়েছে যে ধর্মের জন্য এরা পরস্পরকে কি করলো? আকর্ষণ। তাহলে এ ধর্মের জন্য প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে, সেই ধর্মটার নামই হচ্ছে চার্জ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি দেখো, যে ধর্মের জন্য প্রোটন প্রোটনকে কি করে? বিকর্ষণ, ইলেকট্রন ইলেকট্রনকে কি করে বলতো? বিকর্ষণ। আবার কি? প্রোটন ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। সেই ধর্মই হলো কি? সেই ধর্মই হলো কি বলতো? চার্জ। সেই ধর্মটাকে আমরা কি বলবো? চার্জ। দেখো, নিউট্রনের মধ্যে সেই আকর্ষণ বিকর্ষণ করার ধর্মও নাই, তাই নিউট্রনের চার্জও নাই। এটাও লিখে রাখতে পারো, নিউট্রন এর সেই ধর্ম কি? নাই। কোন ধর্ম নাই? চার্জ ধর্ম নাই। এই জন্য নিউট্রনকে আমরা নিউট্রাল বলি, চার্জ নিরপেক্ষ বলি। ভালো করে খেয়াল করে দেখো, যে ধর্ম থাকার কারণে একটা প্রোটন একটা প্রোটনকে বিকর্ষণ করছে, যে ধর্ম থাকার কারণে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করছে, আবার যে ধর্ম থাকার কারণে প্রোটন ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করছে, সেই ধর্মটার নামই হচ্ছে কি? চার্জ। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তুমি স্থির বিদ্যুৎ পড়বা আর তুমি চার্জ সম্পর্কে সঠিক ধারণা রাখবা না, তাহলে তো হবে না। তাহলে এইখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস শিখে গেলাম। তুমি এইটা একটু নোট দিয়ে রাখতে পারো, নোট দিয়ে রাখতে পারো যে সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ অর্থাৎ প্রোটন প্রোটন, ইলেকট্রন ইলেকট্রন, সমধর্মী চার্জ না? সমধর্মী চার্জ পরস্পর বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাই তো হচ্ছে প্রোটন প্রোটনকে বিকর্ষণ করছে, ইলেকট্রন ইলেকট্রনকে কি করছে? বিকর্ষণ করছে। আর একটা জিনিস, এটা এমসিকিউ এর জন্য নোট, এগুলো নোট এমসিকিউ এর জন্য। আর একটা জিনিস হচ্ছে বিপরীত ধর্মী চার্জ পরস্পর আকর্ষণ করে। তাহলে সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে কি করবে? বিকর্ষণ। আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ। যেমন এই যে প্রোটন আর কি ইলেকট্রন। এই তথ্যটা আমি তোমাকে দিলেও পৃথিবীকে কিন্তু অন্য আরেকজন দিয়েছেন।
তার নাম হচ্ছে, এই তথ্যটা দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন নাম কি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ভাই এনার কিন্তু মনে রেখো, এটা মনে রেখো, এনার নামটা মনে রেখো, কারণ ডলারে, ইউএস ডলার আছে না, আমেরিকান ডলার, ডলারে এনার ছবি আছে, ডলারে ছবি আছে, এই কথাটা মনে রেখো। এই ডলারে কিন্তু এর ছবি আছে, দেখবে একটা মানুষ, টাক মাথা, বড় টাক মাথাওয়ালা মানুষ, এটা হচ্ছে সে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমাদেরকে জানাইছে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ। আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ। এবং আরো একটা তথ্য দিয়ে রাখি, এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা এখন জানি যে প্রোটনকে আমরা প্রকাশ করব কি দ্বারা? পজিটিভ। প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পজিটিভ। আর ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? নেগেটিভ। এই চার্জের প্রকৃতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে দিয়েছে যে প্রোটনকে আমরা প্রকাশ করব কি দ্বারা? পজিটিভ চিহ্ন দ্বারা। আর ইলেকট্রনকে আমরা প্রকাশ করব কি দ্বারা? নেগেটিভ চিহ্ন দ্বারা। আমি রিপিট করছি, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ। আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ। নাম্বার 1, আমরা প্রোটনের চার্জের প্রকৃতি বুঝাবো হচ্ছে পজিটিভ চিহ্ন দ্বারা, ইলেকট্রনের চার্জের প্রকৃতি বুঝাবো কি দ্বারা? আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা। তাহলে এই অংশটুকুতে পুরো ক্লাস একদম সুন্দর বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে সামনে নাও। প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কি সমান, কিন্তু প্রকৃতি ভিন্ন। এর মানেটা কি আমি তোমাকে দেখাচ্ছি। যেমন ধরো প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব, চার্জের একক কুলম্ব। আচ্ছা, ইলেকট্রনের জন্য এইটাই হবে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটাই হবে। ভালো কথা, এটাই হবে, ঠিক আছে। আমি বলেছি চার্জটা কেমন? সমান, কিন্তু প্রকৃতি ভিন্ন। ওই যে কিছুক্ষণ আগে ক্লাসে দেখলা, প্রোটনটাকে আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করব, ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করব? নেগেটিভ। তাহলে দেখো, এই যে প্রোটনটার সামনে পজিটিভ, ইলেকট্রনটার সামনে নেগেটিভ চিহ্ন বসে যায়। এই হচ্ছে এখানকার ঘটনা, ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটা জিনিস, এগুলো সব ফর এমসিকিউ, এগুলো ফর এমসিকিউ এর জন্য। দেখো, আমাদের সারা জীবন এই তথ্য মনে রাখবা যে ইলেকট্রন সব সময় মুভ করবে, ইলেকট্রন মুভ করবে, প্রোটন করবে না। এটা মনে রাখবা, অলওয়েজ ইলেকট্রন মুভ করবে, প্রোটন মুভ করবে না। কেন করবে না? কারণ প্রোটন ভারী। প্রোটন ভারী, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। প্রোটন মুভ করতে পারে না, প্রোটন ভারী, ইলেকট্রন হালকা, এই জন্য ইলেকট্রন মুভ করবে। তাই চার্জের গতি বলতে ইলেকট্রনের গতি বুঝবা। তাহলে চার্জের গতি বলতে, চার্জের গতি বলতে ইলেকট্রনের গতিকে বোঝানো হবে, ইলেকট্রনের গতি বোঝায়। আবারও বলতেছি, ইলেকট্রন মুভ করবে। তুমি কেমিস্ট্রি অংশ পড়েছো, সোডিয়াম একটি ইলেকট্রন দান করে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে। কোনো জায়গায় তুমি পড়োনি যে প্রোটন দান করে। ভালো করে বুঝো, আমি যখন তোমাকে আহিতকরণ পড়াবো ঘর্ষ পদ্ধতিতে, তড়িতাবেশ পদ্ধতিতে, তখন কিন্তু এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন একটু মাথায় রেখো, যেহেতু এখন আমি আহিতকরণ পড়াবো না, কুলম্বের সূত্র পড়াবো, সুতরাং এখন শুধু এটা মাথায় রেখো যে ইলেকট্রন সবসময় মুভ করবে, প্রোটন করবে না। আর চার্জের গতি বলতে আমরা কি বুঝবো? ইলেকট্রনের কি বুঝবো? গতি বুঝবো। কথা পরিষ্কার? এখানে আরেকটা তথ্য তোমাকে দিয়ে রাখি, এটাও গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা
সংরক্ষণশীলতা। দেখো চার্জের সংরক্ষণশীলতা, আমরা শক্তি সংরক্ষণশীলতা পড়েছি, সেখানে আমরা কি পড়েছি? শক্তি অবিনশ্বর, নাকি? ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, কেবল একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করা যায়। তাহলে চার্জের ক্ষেত্রে কি বলবো? চার্জকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায়? উত্তর হচ্ছে নো। চার্জের সংরক্ষণশীলতা হচ্ছে চার্জকে তুমি সৃষ্টি করতে পারবা না, ধ্বংস করতে পারবা না, শুধু কি করতে পারবা? যেন ট্রান্সফার করতে পারবা। মানে ধরো এর মধ্যে ইলেকট্রন প্রোটন সমান আছে, এটা নিরপেক্ষ, এখান থেকে কিছু ইলেকট্রন তুমি ট্রান্সফার করে অন্য এলিমেন্টে দিয়ে দিলা, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন চলে যায় এটা হয়ে যাবে পজিটিভ, আর যার মধ্যে গেল সে হবে নেগেটিভ। ইলেকট্রন চলে গেল, তো যতটুক গেল এখানে ততটুক পজিটিভ হলো, যার মধ্যে গেল সে নেগেটিভ হলো। তাহলে এখানে তুমি কি বলতে পারো? এখানে তুমি বলতে পারো যে চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি করা যায়? ট্রান্সফার করা যায়। মানে চার্জটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি হয়? ট্রান্সফার হয়। তাহলে চার্জ সম্পর্কিত একটা বেসিক কনসেপ্ট চলে আসছে আমাদের মধ্যে। এইবার তোমাদেরকে আমি নিয়ে যেতে পারবো কুলম্বের সূত্রে। মনে করো এইটা একটা চার্জ, এই যে চার্জ এতক্ষণ ধরে কথা বললাম সেটার বেসিক পেলা, এখন সূত্রে আসো। এইটা আবার একটা কি? চার্জ। তাহলে দুইটা চার্জ, আমি এখন জানি না এটা ধনাত্মক ঋণাত্মক, ওগুলো নিয়ে আমার কনসার্ন, আমার কনসার্ন সূত্র। আমি বললাম এই চার্জটা হচ্ছে Q1, এই চার্জটাকে বললাম কি? Q2, এবং এদের দুজনার একটা মধ্যবর্তী দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমি বললাম কত? D। এদের মধ্যে আকর্ষণ বলও কাজ করতে পারে, বিকর্ষণ বলও কাজ করতে পারে। তো বলা হয় যে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ যে বল, সেই বলটা চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক। চার্জ দুইটার গুণফলের কি? সমানুপাতিক। সিম্পল হিসাব, এটা মহাকর্ষ সূত্রেও শুনেছো। মানে হচ্ছে চার্জের মান যত বড় হবে আকর্ষণ বলের মান তত বড় হবে, চার্জের মান যত ছোট হবে আকর্ষণ বলের মান তত ছোট হবে, শেষ। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভালো কথা। তার মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে, দূরত্ব যত কমবে আকর্ষণ বাড়বে, দূরত্ব কমলে আকর্ষণ বাড়বে, দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক। আমি করলাম কি? এটাকে একটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এটাকে একটা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। উভয় সমীকরণের লেফট সাইডের দিকে তাকাও, দুইটাই এফ। তাহলে আমি চাইলে এই পুরো সমীকরণকে মার্জড করে ফেলতে পারি, মার্জ করা যাবে, পারমিশন আছে। মার্জড করলে কি হবে? এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি এর উপরে স্কয়ার, শেষ। এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি এর উপরে স্কয়ার। কোনো সন্দেহ আশা করছি নাই। এই যে সূত্রটা আমি এখানে লিখেছি, এই সূত্রটাই হচ্ছে কুলম্বের সূত্র, এটাই কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, যেটাকে আমরা বলি কুলম্বস ল। কোনো সন্দেহ থাকার কথা না। সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে এখানে একটা কি আসবে? সমান সমান আসবে। সমানুপাতিক চিহ্ন উঠে যে সমান সমান আসলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম সি। সি এর সাথে এরা কি অবস্থায় আছে? মাল্টিপ্লাই। Q1 Q2 ডি এর উপর স্কয়ার। সি এর কিন্তু একটা মান আছে ভাই, এটা কিন্তু সূত্র, অঙ্ক করার সময় এগুলোই চলবে। সি সমান সমান হচ্ছে 9 × 10⁻৯। এখন ঘটনা হচ্ছে সি এর একক কি? সি এর একক কি? একক মুখস্থ করা যাবে না, ফিজিক্সে একক মুখস্থ করা একটা অভিশাপ। তোমারে কেউ যদি কোনোদিন অভিশাপ দেয় তাহলে তুমি ফিজিক্সের একক মুখস্থ করো। ফিজিক্সের একক মুখস্থ করার দরকার নাই, ফিজিক্সের একক নিজে নিজে তৈরি করে নিবা। আসো আমরা তৈরি করে দেখি। তাহলে আমাদের এখন আবারও বলছি, এইটা কিন্তু আমাদের অঙ্কের সূত্র, এটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না, এটা অঙ্কের একটা কি সূত্র। এখন
আমাদের এখন খেয়াল করে দেখো, এইটা কিন্তু অঙ্কের কি একটা সূত্র, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, এটা অঙ্কের কি সূত্র। জাস্ট এই যে এখানে সমানুপাতিক ছিল, সমানুপাতিক তুলে দিলাম, সমান সমান আসলাম সি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সি এর এককের খোঁজে, সি এর একক খুঁজে বেড়াবো। আসো সি এর এককটাকে একটু খুঁজি, যে সি সমান সমান যেটা আমি কেমনে বের করব। প্রত্যেকটা পড়া না মানে খুব রুট থেকে শিখতে হবে, হয় পড়া রুট থেকে শিখবা নালে শিখবা না। ওই ভাষা জ্ঞান নিয়ে লাভ নাই, ওই ভাষা জ্ঞান হলে IAM GPA 5 হয়ে যাবা, পড়া খালি মুখস্থই হবে। আর ফিজিক্স বুঝতে হবে, ফিজিক্স যত বুঝবা তত ভালো লাগা কাজ করবে। শোনো, আমি চাইলে আজকের ক্লাসটা এখান থেকে শুরু করতে পারতাম, যে এখান থেকে শুরু করে দিলাম। আসো তাহলে আমার এই যে শুরুতে এতগুলো সময় ব্যয় করলাম, এগুলো আমার লাগতো না। আমি কেন শুরু করিনি? কারণ আমি চেয়েছি একটা স্টুডেন্ট আগে বুঝুক চার্জ কি, তারপরে সে চার্জটাকে এখানে নিয়ে এসে ব্যবহার করা শুরু করুক। অযথা এক জায়গা থেকে ক্লাস শুরু করে দিলাম, এটা তো সবাই করবে। কিন্তু তুমি যদি স্পেশালি শিখতে চাও তাহলে স্পেশাল জায়গা থেকে পড়া শুরু করতে হবে, একদম ভিতে ভিতে আঘাত করতে হবে। ভিতে যখনই আঘাত করবা পুরোটা কেঁপে উঠবে। আইসো কুলম্বের একক, তাহলে আমি সি এর একক আমি বের করব। সি এর একক ভালো করে খেয়াল করে দেখো, এফ ইজ ইকুয়াল টু সি। আমি আগে এই সূত্রটা আবার লিখি, তাহলে আমার সূত্র কি? এফ সমান সমান সি Q1 Q2 ডিভাইডেড বাই কি, ডি এর উপর স্কয়ার। ভালো কথা, ক্রস গুণ করো, ক্রস গুণ করো, এই সিটা তো গুণ আকারে ছিল, ক্রস গুণ করো। ক্রস গুণ করলে কি হবে? সি Q1 Q2 সমান সমান এফ ডি স্কয়ার। সিটাকে রাখো, যেহেতু সি এর একক বের করবা, Q1 Q2টাকে নিচে ভাগ করে দাও, তাহলে রাখলাম কত? সি এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এই যে দেখো, সি ইজ ইকুয়াল টু এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। আমি কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি। এখন তুমি ভালো করে সবাইকে বলছি প্লিজ, এফটা কি? বল। এফটা কি? বল। তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে কি? নিউটন। ডি কি? ডি দূরত্ব, তার উপরে কি? স্কয়ার, তাহলে মিটারের উপরে কি হবে? স্কয়ার ভাগ। Q1 কি? চার্জ। পাশেরটা কি? Q1, সেটাও চার্জ, তাহলে Q1 Q2 দুইটাই চার্জ, তাহলে চার্জের একক কি? কুলম্ব। কুলম্ব ইনটু কুলম্ব, তাহলে কি হবে? কুলম্বের উপরে স্কয়ার হবে। কুলম্ব ইনটু কুলম্ব কি হবে? কুলম্বের উপর স্কয়ার। তাহলে এখন বলো তো সি এর একক কি হবে? আমি যদি লিখি তাহলে সি এর একক কি হবে? নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব স্কয়ার। একদম পরিষ্কার ভাবে বুঝেছো কিনা? একদম ক্লিয়ার কিনা? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যদি থাকে, এবার এখানে বসাও নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। শেষ। মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, আরো আছে কথা। দেখো, এই যে সি লিখেছি না, এই সি, এটা লিখেছো, এই সি সমান সমান আবার লেখা যায়, সি সমান সমান লেখা যায় 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট, এপসাইলন মানে হচ্ছে ভেদনযোগ্যতা, আর এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। আই রিপিট, এপসাইলন মানে ভেদনযোগ্যতা, এপসাইলন নট মানে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এখন তুমি তো সি এর মান জানো, তুমি পায়ের মানও জানো, এপসাইলন নটের মান তোমাকে বের করতে হবে। এপসাইলন নটের মান তুমি বের করবা। আসো কিভাবে বের করবা? তাহলে এখন কি করবা? ভালো করে খেয়াল করে দেখো, তুমি এপসাইলন নটের মান বের করতে চাও, মানে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, কিছুই করতে হবে না, এটা এখানে ভাগ আছে না, ওই পাশে পাঠিয়ে দাও, গুণ হয়ে যাবে। আর সি ওখানে গুণ আকার আছে, এই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে। তাহলে এপসাইলন নট ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই সি। এপসাইলন নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই সি। ভালো করে খেয়াল করবা। তাহলে এপসাইলন নট ইজ ইকুয়াল টু কত হবে? তোমরা সবাই ক্যালকুলেটরের মান বসাবা, 1 ডিভাইডেড বাই 4 পাই ইনটু সি এর মান বসিয়ে মান বের করবা। ক্যালকুলেশন করার পরে আমাদের অ্যান্সার আসছে 8.8419
ইন্টু 10⁻⁻12। তুমিও ক্যালকুলেশন করে দেখো, এই টাইপের একটা কিছু মান আসবে। এখন ঘটনা যেটা হচ্ছে, এই যে মানটা আসলো, তাহলে এখন দরকার হচ্ছে এপসাইলন নটের একক কি। এটাও মুখস্থ করব না, এটাও নিজে নিজে করব। কিভাবে দেখো, এপসাইলন নট সমান কি 1/4πc না? এপসাইলন নট সমান কি 1/4πc। ঠান্ডা মাথায় 4π এর কি কোনো একক আছে? নাই। তাহলে কার একক আছে? সি এর। আমি কিন্তু এই জায়গাটায় তোমাদের জন্য একটু অন্য কালি দিয়ে লিখি, এটা এককের জন্য। তাহলে কি হলো 1/c, তাহলে 1/c এর একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এপসাইলন নটের একক কি হবে? এপসাইলন নটের একক হবে সি এর এককের উল্টা। ভাগ আছে, উল্টায় দাও, তাহলে কি হবে বলো তো? এপসাইলন নটের একক কি হবে? পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। কি চমৎকার! ফিজিক্স বুঝলে মজা, না বুঝলে এগুলো তো সবাই মুখস্থ করবে। মুখস্থ করে লাভ আছে বলো? কোনো লাভ নাই। তাহলে তুমি খেয়াল করে দেখো, এপসাইলন নটের এটা আমরা কি বের করলাম? এখান থেকে এই জায়গাটা আমি কি বের করলাম? একক। এপসাইলন নটের একক হচ্ছে সি এর এককের উল্টাটা। তাহলে দেখো, সি এর একক ছিল নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে নিচে নিউটন ভাগ, উপরে উঠে গেলে কি পার নিউটন। মিটার স্কয়ার ভাগ, উপরে উঠে গেলে কি মিটার টু দি পাওয়ার -2। আর হচ্ছে এই জায়গাটায় কুলম্ব পার স্কয়ার ছিল, তাহলে সেটা হয়ে যাবে কি কুলম্ব স্কয়ার। এই হচ্ছে এখানে এপসাইলন নটের ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে, এইটাতে এপসাইলন নট শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। আমি এটা লিখে দিই, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এটা হইতেছে কি শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এখান থেকে অনেকের মাথায় একটা প্রশ্ন জাগবে, আচ্ছা শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে অঙ্ক কি হবে? তাহলে সূত্র কি হবে? তাহলে আসো এখন তোমাকে আমি দেখাই, শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সূত্রটা কেমনে কাজ করবে। তাহলে এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা। যে কোনো মাধ্যমের কি ভেদন যোগ্যতা, এটা হচ্ছে কি এপসাইলন। তাহলে এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন কি যোগ্যতা। খুব ভালো করে বুঝবা এই জায়গাটা, এটা বইতে ওইভাবে নাই। এখন যে কাজটা করব, এই দুই ভেদন যোগ্যতাকে ভাগ করে দেব। কি করব দেখো, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এই দুটাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায়, যেটাকে বলে কে। কি বলে? কে। এই কে হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কেটা কি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এটাকে বাংলাতে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে বাংলাতে কি বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা ভাগ হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে যেটা পাবা সেটার নাম হচ্ছে কে। কেটা কি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা শিখে আমার লাভ কি? লাভ আছে, এটা শিখে ভালো লাভ আছে। দেখো, তাহলে আমি এখন বলতে পারি এপসাইলন ইজ ইকুয়ালস টু কে মাল্টিপ্লাই এপসাইলন নট। অর্থাৎ তুমি এপসাইলন নটের মান জানো, মুখস্থ আছে তোমার। কে এর মান যদি বলে দেই, তাহলে দুনিয়ার যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা তুমি বলতে পারবা। যেমন তোমাকে যদি আমি বলি যে পানির কে সমান সমান হচ্ছে 80, পানির জন্য কে সমান সমান 80 আমি তোমাকে প্রশ্নে বলে দিলাম। তো পানির জন্য কে সমান সমান যদি 80 হয়, তাহলে এবার বলো তো পানির ভেদন যোগ্যতা কত হবে? পানি মাধ্যমের ভেদন যোগ্যতা
তা কত হবে? তাহলে এপসাইলন মানে কি ওয়াটার ইজ ইকুয়াল টু কি হবে কে মানে কত 80 ইন্টু এপসাইলন নট 80 ইন্টু কি এপসাইলন নট। একেবারে দেখো পড়া ক্লিয়ার কিনা। পরীক্ষায় প্রশ্ন যদি এরকম থাকে অন্য মাধ্যম তাহলে কে বলে দিবে। গট ইট? তাহলে এইবার আসো আমরা যদি সূত্রটাকে একটু সাজাই এইভাবে যে শূন্য মাধ্যমে, দেখো কত টুইস্ট আছে পড়ার মধ্যে। শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যমে এফ সমান সমান কি হবে 1/, প্রথম কথা হচ্ছে শূন্য মাধ্যমে এফ সমান কি হবে, দেখো নর্মালি সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার, কোনো সন্দেহ নাই। তাহলে এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, শেষ। এইবার আমি তোমাকে বলতেছি শূন্য মাধ্যম না, এবার আমি তোমাকে যদি বলি যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, তাহলে যে কোনো মাধ্যমের জন্য সূত্র কি হবে বলো? এফ সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই, 1 ডিভাইডেড বাই 4 পাই। এখন তো আর এপসাইলন নট বলতে পারবো না, এপসাইলন বলতে হবে। 4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এইখানে বুঝছো কিনা? যে কোনো মাধ্যমে, এই যে আমি লিখছি না এপসাইলন, যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা, যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কি এপসাইলন। এইবার দেখো তো এই যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা এপসাইলন সমান কি কে ইন্টু এপসাইলন নট। তাহলে এখন তুমি সূত্র কি লিখতে পারো? অতএব আমি এই সাইডে লিখতেছি, হ্যাঁ অন্য কালি দিয়ে একটু এই সাইডে লিখি। যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা তখন হবে কি এফ সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই, এই যে কোনো এপসাইলন কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি এর উপর স্কয়ার। সূত্র দুটার পার্থক্য কি টের পাচ্ছ? একটু খেয়াল করে দেখো তো এই সূত্র দুটার পার্থক্য কি, দেখো তো এইটার সাথে এইটার পার্থক্য কি বলতো? এই দুটার মধ্যে পার্থক্য সিম্পলি এটাতে কে গুণ আছে আর এটাতে সেই কেটা কি গুণ নাই। তার মানে যেটা দাঁড়াচ্ছে কে এর মান যত বেশি হবে, ভাইয়া ভালো করে বুঝো, কে এর মান যত বেশি হবে, এই জায়গাটা যত বেশি হবে এফ এর মান তত কম হবে, আর কে এর মান যত কম হবে এফ এর মান তত কি বেশি হবে। আরো একটা তথ্য দিই, শূন্য মাধ্যমে কে এর মান তাহলে 1, এটা যদি 1 হয় তাহলে আলটিমেটলি এইটা গায়েব হয়ে গেছে। অনেকে মনে হয় বুঝো নাই, আবার বলি, এখানে কে আছে কিন্তু শূন্য মাধ্যমে কে কত 1, 1 হইলে তো আর কে লেখা লাগবে না, আমি লিখি নাই। আর পানি মাধ্যমে কে এর মান কত 80, তাহলে এখানে কত লিখতে হবে 80 গুণ এপসাইলন নট। তো আমাদের এই ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আবার বারবার রিপিট করে দেখো প্লিজ। তাহলে পড়াটা আবার বলতেছি, এইটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য আর এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য, যে কোনো মাধ্যমের জন্য কোনো সন্দেহ রাখবা না, একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এইটার সাথে রিলেটেড আরেকটা ছোট্ট পড়া আছে, একবারে সেরে দিই। সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। টপিকটার নাম কি? তড়িৎ প্রাবল্য। টপিকটার নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। এটা একটু পড়াই দিই। দেখো তাহলে এই কনসেপ্টটা সবার একদম ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের এগুলোর উপরে এখন ধীরে ধীরে বিভিন্ন ম্যাথস করতে হবে, বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে, তাই কিনা? তোমাদেরকে একটা প্রবলেম আমি দেই, তোমরা নিজেরা প্রবলেমটা সলভ করে আমাকে জানাবা, কিন্তু ভালো করে বুঝবা। ইলেকট্রনের ভর জানা আছে, তোমার প্রোটনের ভর জানা আছে, ভালো করে শোনো কিন্তু। ইলেকট্রনের ভর তোমাকে আমি বলে দিছি, তোমাকে আমি প্রোটনের ভর কি বলে দিছি, রাইট?
তোমাকে আমি ইলেকট্রনের চার্জ বলে দিছি, তোমাকে আমি প্রোটনের চার্জ বলে দিছি, শুধু চার্জ ব্যবহার করবা, চার্জের প্রকৃতি প্লাস মাইনাস দরকার নেই। এদের সবার মধ্যবর্তী দূরত্ব ডি ধরবা, ডি 1 মিটার। ভরের ক্ষেত্রে 1 মিটার ধরবা, চার্জের ক্ষেত্রে 1 মিটার ধরবা। ধরে তুমি ক্যালকুলেশন করে এইখানটায়, আবারও বলছি, এইখানটায় গ্র্যাভিটিভ ফোর্স বের করবা। সূত্র বলে দিই, জি এম ই এম পি মানে ইলেকট্রনের ভর প্রোটনের ভর ডিভাইডেড বাই ডি স্কয়ার। ডি স্কয়ার মানে কত? 1। এই মান বের করবা। আবার এইখান থেকে কুলম্ব ফোর্স বের করবা, এফ অফ সি, কুলম্ব ফোর্স বের করবা। কি হবে? সি কিউ অফ ইলেকট্রন কিউ অফ প্রোটন ডিভাইডেড বাই ডি স্কয়ার। বের করে তুমি আমাকে অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে জানাবা যে এই যে তোমার এফ অফ জি এর তুলনায় এফ অফ সি অর্থাৎ কুলম্ব ফোর্স কত গুণ, এইটা তোমার কাজ দিলাম, টাস্ক। তুমি এখানে কি করবা? 9.11 ইন্টু 10⁻³ কেজি বসালা। 1.67 ইন্টু 10⁻27 কেজি বসালা। ইলেকট্রনের জন্য কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এনে প্লাস মাইনাস হেডেক না। এই যে মানগুলো বসাবা, কোন সূত্রে বসাবা? এইখানটায় বসাবা হচ্ছে এই সূত্রে। অবশ্যই দূরত্ব উভয়ের ক্ষেত্রে কি 1 মিটার। এই মানগুলো বসাবা এইখানটায়। বসিয়ে তুমি এফ অফ জি বের করবা, তুমি এফ অফ সি বের করবা। এই দুটো বের করে তুমি ক্যালকুলেশন করবা, করে আমাকে বলবা এফ অফ জি এর তুলনায় এফ অফ সি কত গুণ। অবশ্যই এফ অফ সি বেশি হবে, কারণ বেশি হবে দেখেই তো আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে মহাকর্ষ বলের চেয়ে অন্য আরো শক্তিশালী একটা বল আছে যেটা দৃশ্যমান। মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বলেই তো সেটা দৃশ্যমান হয়েছে। এই ক্যালকুলেশন করে কমেন্ট করবা। আর ক্লাসে কোনো সমস্যা থাকলে আমাকে তো অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার। তো সবাই ভালো থেকো, ফিজিক্স চর্চার মধ্যে থেকো। আল্লাহ হাফিজ।